হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি পল সায়েন্সের ক্লাস 11-এর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো পল সায়েন্সের নতুন যে সিলেবাস, সেই সিলেবাসের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টারে আছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী। সেখানে আমরা বিভিন্ন রাষ্ট্রতত্ত্ববিদ বা দার্শনিক চিন্তাবিদ এদের বিভিন্ন সংজ্ঞা আমরা পড়েছিলাম। আজকের আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি বা প্রকৃতি এবং পরিধি যদি আমরা আলোচনা করি, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে আমাদের মধ্যে। তাই আজকের আলোচনার বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রথম পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্র নিয়ে আলোচনা করে। এখানে যে হাইলাইটারগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে পয়েন্টের কিওয়ার্ড। এগুলো মাথায় রাখলেই কিন্তু আমার পুরো পয়েন্টটা মাথায় থাকবে। তো প্রথমেই তাহলে কি বললাম, প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তাহলে রাষ্ট্রের যাবতীয় বিষয়বস্তু, রাষ্ট্রের যাবতীয় যে জিনিস বা রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের যা যা বিষয়বস্তু নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় বা যা যা জিনিস নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় বা রাষ্ট্রের মধ্যে যা কিছু থাকে, সমস্ত কিছু নিয়েই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। যখন আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আরও ডিটেলসে জানবো বা রাষ্ট্রবিজ্ঞানের আরও বিভিন্ন বিষয়গুলো জানবো, তখন আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাই প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে বা প্রথম পয়েন্ট হলো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। তারপর দ্বিতীয় পয়েন্ট হলো সরকার নিয়ে আলোচনা করে। দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে সরকার, অর্থাৎ রাষ্ট্রের একটা অংশ বা রাষ্ট্রকে যারা পরিচালনা করে সেটা হচ্ছে সরকারের মাধ্যমেই আমরা জানি রাষ্ট্র পরিচালিত হয়। যেমন বর্তমানে আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কি না বিভিন্ন দল, সেই দলের যে সরকার গঠিত হয়েছে বা সরকার, সেই সরকার হচ্ছে বা একটা দল হচ্ছে পুরো রাষ্ট্রকে পরিচালনা করছে। এবারে সেই শুধু একটা দল নয়, সেই সরকারের মধ্যে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে। তো আমরা তাদেরকে কি বলছি, বা যারা পরিচালনা করছে তাদেরকে আমরা বলছি সরকার। তো সেই সরকার হচ্ছে সরকারের যাবতীয় কাজকর্ম, সরকারের কি কাজ আছে বা সরকার কিভাবে গঠিত হয় বা সরকার কিভাবে কাজ করে, সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সরকার নিয়ে আলোচনা করে। তৃতীয় পয়েন্ট, আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলতে আমরা সাধারণত কোন প্রতিষ্ঠানগুলোকে আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলে থাকি? আমরা কোভিডের সময় আমরা যে WHO এর নাম শুনেছি, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বা ইউএনও যেটা হচ্ছে মূল যে সংগঠন, সেটা হচ্ছে কি ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এর একটা পার্ট হলো WHO। ঠিক এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আন্তর্জাতিক আমরা কখন ব্যবহার করব শব্দটা? আন্তর্জাতিক হচ্ছে আমার দেশের সঙ্গে যখন অন্য দেশের বিভিন্ন সম্পর্ক, আমার দেশের সঙ্গে অন্য দেশ, এই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করে থাকি। তো এই বিভিন্ন ধরনের সংস্থা যারা কি করে থাকে আন্তর্জাতিক লেভেলে, অর্থাৎ বিভিন্ন দেশের সম্পর্কের ক্ষেত্রে, বিভিন্ন দেশের নিয়ম নীতির ক্ষেত্রে যারা নিয়ম নীতিকে নিয়ে কাজ করে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা সাধারণত আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলে থাকি। তো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে কি, রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে বা কাজ করে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থাৎ এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কি বৈশিষ্ট্য, তাদের কাজ কি, তাদের কি নীতি আছে, তারা কিভাবে চলে, সেই সমস্ত বিষয়গুলো এই রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে আলোচিত হয় বা রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি। তারপর চতুর্থ পয়েন্ট কি বলছে, মূল্যবোধ নিয়ে আলোচনা করে। অর্থাৎ মূল্যবোধ বলতে রাষ্ট্রের মূল্যবোধ, সরকারের মূল্যবোধ,
প্রতিটা রাষ্ট্রের একটা মূল্যবোধ, একটা রীতিনীতি, একটা নিয়মকানুন আছে। প্রত্যেকটা রাষ্ট্র একটা রীতিনীতি মেনে চলে। আমাদের দেশের যে রীতিনীতি অর্থাৎ ভারতবর্ষের যে মূল্যবোধ তা কিন্তু অন্য দেশের মূল্যবোধের থেকে আলাদা। যদি আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া এই সমস্ত দেশ যেগুলো ফরেন কান্ট্রি আছে, অর্থাৎ আমাদের দেশ ছাড়া অন্য দেশ যদি আমরা বলি, তাহলে সেই সমস্ত দেশের রীতিনীতি, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি সেটা কিন্তু আলাদা। আমাদের দেশের কালচার, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের নিয়ম নীতি কিন্তু আলাদা, যার জন্য আমরা বলি যে আমরা ভারতীয়। ঠিক তেমনভাবে ভারতীয়দের নিজস্ব মূল্যবোধের জন্য তারা অন্য দেশের কাছে আলাদাভাবে সম্মানিত হয়। ঠিক প্রত্যেকটা দেশ তাদের যা রীতিনীতি, তাদের যা সংস্কৃতি, তাদের যা কালচার, সেই তাদের কালচার, সংস্কৃতি, রীতিনীতির জন্য অন্য দেশের থেকে তারা পার্থক্য রাখে এবং সেটাই হচ্ছে তাদের মূল্যবোধ। ঠিক তেমনভাবে রাষ্ট্রবিজ্ঞান কি করে থাকে না, মূল্যবোধ অর্থাৎ রাষ্ট্রের কি মূল্যবোধ, মানুষের কি মূল্যবোধ হওয়া উচিত, একটা রাষ্ট্রে বসবাস করতে গেলে কি কি ধরনের বৈশিষ্ট্য বা কি কি গুণ থাকা উচিত। বিশেষ করে আমাদের রাষ্ট্র, আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। তো এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে থাকতে গেলে আমাদের সেই বোধ বা সেই ধারণা কিন্তু আমাদের থাকতে হবে। আমরা একসঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করি। তো এই বোধ হচ্ছে আমাদের মধ্যে থাকতে হবে। সেই বোধ, সেই জিনিসগুলো, সেই গুণগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তারপর চতুর্থ পয়েন্ট কি বলছে, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির কি আচরণ হওয়া উচিত। তাহলে একটু আগেই কি বললাম যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। তো এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে থাকতে গেলে ব্যক্তির কি আচরণ হওয়া উচিত, ব্যক্তিগতভাবে কীরকম আচরণ থাকা উচিত, বা একটা গোষ্ঠী, অনেকগুলো ব্যক্তি মিলে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, সেই গোষ্ঠীর কি আচরণ থাকা উচিত, বা গোষ্ঠী কিভাবে চলবে, কি নিয়ম নীতি থাকা উচিত। তো প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি এবং সেই রাষ্ট্রের মধ্যে যে সমস্ত গোষ্ঠী থাকে, প্রত্যেকটা গোষ্ঠীকে কিন্তু সেই দেশের বা সেই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। তো এটা কারা ঠিক করে দেয়, সেই রাষ্ট্রই ঠিক করে যে ব্যক্তি কিভাবে চলবে, ব্যক্তির নিয়ম নীতি কী হবে, ব্যক্তিকে এই রাষ্ট্রে বসবাস করতে গেলে কোন নিয়ম নীতি মানতে হবে, বা এইখানে যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীকে কী নিয়ম নীতি মেনে সেই গোষ্ঠী আচরণ করতে পারবে। সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এখানে যে বিষয়গুলো সেটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে নয়, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হচ্ছে এই বিষয়গুলো, প্রত্যেকটা রাষ্ট্রের এই জিনিসগুলো নিয়েই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর চতুর্থ পয়েন্ট, ক্ষমতা অর্থাৎ ক্ষমতা নিয়ে আলোচনা করে। কার ক্ষমতা, সরকারের ক্ষমতা, মানুষের কি ক্ষমতা আছে। শুধু সরকার নয়, মানুষের নয়, সরকারের যারা প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। ক্লাস 11-এও বেশ কিছু বিষয় আছে, ক্লাস 12-এ গিয়েও বেশ কিছু বিষয় পড়বে। এই সমস্ত ব্যক্তিবর্গ তাদের কি ক্ষমতা আছে, সরকারের কি ক্ষমতা আছে, একটা রাষ্ট্রের কি ক্ষমতা আছে। সবার উপরে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের হাতে থাকে সার্বভৌম ক্ষমতা, যেটাকে আমরা বলে থাকি সর্বোচ্চ ক্ষমতা। তো সেই ক্ষমতা কতটা, কি কি ক্ষমতা মানুষ ভোগ করতে পারে, জনগণ ভোগ করতে পারে, সেই সমস্ত মানুষ বা সমস্ত ধরনের মানুষের কি ক্ষমতা আছে, সেই সমস্ত ক্ষমতাগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। তো সেই জন্য ষষ্ঠ পয়েন্ট হলো ক্ষমতা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে আইন নিয়ে আলোচনা করে। আমরা খুব সাধারণভাবে বুঝি যে আইন অর্থাৎ আমাদের দেশের কি আইন, বা বিভিন্ন দেশের কি আইন, কি আইনে তারা চলে, বিভিন্ন দেশের কি আইনের মাধ্যমে সেই দেশ পরিচালিত হয়, সেই সমস্ত আইনগুলো নিয়ে আলোচনা করে। বা আমরা যখন আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানব, আইন সম্পর্কে জানতে গেলে আমাদের সংবিধান সম্পর্কে
জানতে হবে। তো সেই সংবিধান সম্পর্কে যখন জানব তখন দেখব যে আমাদের দেশের যে আইনগুলো সেগুলো কিন্তু বিভিন্ন দেশের বেশ কিছু সংবিধান থেকে আইনগুলো নেওয়া হয়েছে এবং আমাদের দেশের যারা আইন তৈরি করেছে তারা বা যারা আইন আমাদের দেশের আইন ব্যবস্থা সেখানেও কিন্তু আইন তৈরি হয়। তো এই আইন নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, অর্থাৎ আইন কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে কাজ করে বা কোন কোন আইনে কোন কোন নিয়ম আছে, আইন কেমনভাবে পরিচালিত হয়, কাদের মাধ্যমে কিভাবে পরিচালিত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর পরের পয়েন্ট কি বলছে, 8 নম্বর পয়েন্ট, রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের অতীত অর্থাৎ রাষ্ট্র আজকের যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিভাবে এলো, আগেকার দিনে রাষ্ট্রের বৈশিষ্ট্য বা রাষ্ট্র কেমন ছিল সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের অতীত, এবং বর্তমানে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে, কিভাবে চলবে। রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটে কালই নিয়েই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। অর্থাৎ রাষ্ট্রের একেবারে শুরু থেকে ভবিষ্যৎ পর্যন্ত আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে বা কী হতে চলেছে সেগুলো নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে। তারপর লাস্ট পয়েন্ট কি বলছে, শ্রেণীগত সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের এই গণতান্ত্রিক দেশে আমরা বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের মানুষ হচ্ছে বসবাস করি। তো সেই শ্রেণীগত সম্পর্ক শুধু মানুষ নয়, বিভিন্ন গোষ্ঠীতে অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে বিভাজন আছে। তো সেই মানুষের মধ্যে যে শ্রেণী বিভাজন, সেই শ্রেণীর সম্পর্ক কেমন হওয়া উচিত, আমরা যখন আমরা বিভিন্ন তত্ত্ব পড়ব, মার্ক্সবাদ পড়ব, উদারনীতিবাদ পড়ব, তখন আমরা সেখানে দেখব শ্রেণীতে দ্বন্দ্বের কথা বলছে, শ্রেণী সংগ্রামের কথা বলছে। তো সেই শ্রেণীগত সম্পর্ক কিভাবে আজকের এই জায়গায় এসছে, সেই শ্রেণী সম্পর্ক নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাই আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান শ্রেণীগত সম্পর্ক নিয়ে আলোচনা করে। তো তাহলে প্রথম থেকে পয়েন্টগুলো আরেকবার বলি, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র নিয়ে আলোচনা করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সরকার অর্থাৎ সরকার নিয়ে আলোচনা করে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। চতুর্থ পয়েন্ট মূল্যবোধ, রাষ্ট্রবিজ্ঞান মূল্যবোধ নিয়ে আলোচনা করে। পঞ্চম পয়েন্ট হলো ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ অর্থাৎ ব্যক্তিগত গোষ্ঠীগত আচরণ নিয়ে আলোচনা করে। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমতা অর্থাৎ ক্ষমতা নিয়ে আলোচনা করে। 7 নম্বর হচ্ছে আইন নিয়ে আলোচনা করে, আইন। 8 নম্বর হচ্ছে রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং 9 নম্বর হচ্ছে শ্রেণীগত সম্পর্ক নিয়ে আলোচনা করে। তো এই হলো রাষ্ট্রের প্রকৃতি বা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বা রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।